হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সংকেত অডিও স্টোরিতে আজ আপনারা শুনবেন লেখিকা অঙ্কিতা বসুর কলমে একটি হাড়হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প। গ্রামের নাম শ্যাওলাপুকুর। আমাদের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সংকেত অডিও স্টোরি। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অরূপ। শুরু করছি আমাদের আজকের গল্প। গ্রামের নাম শ্যাওলাপুকুর। যাই বলো বাপু, কৃষ্ণার রকম সকম আমার ঠিক ভালো লাগে না। কথা বলতে বলতে হঠাৎ করে হি হি করে হেসে ওঠে, কাজ করতে করতে হঠাৎ করে অন্যমনস্ক হয়ে দূরে তাকিয়ে থাকে, শত ডাকলেও সাড়া দেয় না। বকাবকি করলে এমন স্থির দৃষ্টি মেলে মুখের দিকে তাকিয়ে থাকে যে দেখলে গা শিরশির করে ওঠে। এ কেমন মেয়ে বিয়ে করে আনলো ঠাকুরপো? এক হাতে রান্নাঘরের কাজ আর অন্য হাতে কোলের ছেলেটাকে থাবড়ে থুবড়ে ঘুম পাড়াতে পাড়াতে নিজের অসন্তোষ উগড়ে দিল জবা। নড়বড়ে চৌকিটায় 6 বছরের মেয়েকে নিয়ে শুয়েছিল বৈকুণ্ঠ। বউয়ের অর্ধেক কথাই তার তন্দ্রাচ্ছন্ন মাথায় ঢুকছিল না, তবুও ঘুম জড়ানো গলায় বলল, ছোট মেয়ে তো, তাই এমন ছেলে মানুষই করে। তুমি তো বড়, একটু মানিয়ে গুছিয়ে নাও না। জানোই তো গোপালের সাথে বিয়েটাও স্বাভাবিক পরিস্থিতিতে হয়নি, একটু তো সময় দিতেই হবে। জবা গজগজ করতে করতে বলল, জানবো না কেন? বন্ধুর বিয়ে খেতে গিয়ে ঠাকুরপো নিজেই বিয়ে করে নিয়ে চলে এলো। কি না বিয়ে করতে গিয়ে বর মরে গেছে। বাপের জন্মে এমন অলক্ষণে কথা শুনিনি বাপু। হাড়ি কাঠে মাথা দেওয়ার জন্য ওকেই পেল। কি জাত, কেমন ঘর, মেয়ের স্বভাব কেমন, কিছুই তো জানতে পারলাম না। এমনকি অষ্টমঙ্গলায় নিয়ে যাওয়ার জন্য বাপের ঘর থেকে কেউ এলো না অবধি। এই কেমন অশৈলী কাণ্ড বাপু। কি গো, তুমি শুনছো? জবার বলা কথাগুলো বৈকুণ্ঠর কানে কিছুই ঢোকেনি, সেটা তার নাক ডাকার শব্দ শুনেই বোঝা যায়। প্রথম প্রথম এরকম হলে খুব রাগ হতো, কান্নাকাটি করে বাড়ি মাথায় তুলত সে। কিন্তু এখন 2 ছেলে মেয়ের মা হওয়ার পর, সংসারের জোয়াল কাঁধে আসার পর অনেক পরিণত হয়েছে জবা। বৈকুণ্ঠের ক্লান্ত ঘুমন্ত মুখটা দেখে মায়া হলো তার। সেই কোন রাত থাকতে উঠে 2 ভাই মাঠে বেরিয়ে যায়, ঘুম তো পাবেই। জবা মেঝে থেকে উঠে ঘুমন্ত ছেলেকে কাপড়ের দোলনায় শুইয়ে উঠোনে নেমে এলো। ওদের ঘরের দক্ষিণ পূর্ব কোণেই গোপাল আর কৃষ্ণার ঘর। উঠোনে টাঙানো দড়িটায় কৃষ্ণার লাল রঙের শাড়িটা ঝুলছে। ছেলেকে ঘুম পাড়ানোর আগে ওকে বলেছিল কিছু মুড়ি ভেজে রাখতে। পুজো পেরোলেই মোয়া বানাতে হবে। লক্ষ্মী পুজোর জন্য নারকেলের নাড়ু তক্তি বানাবে। শাশুড়ি লক্ষ্মীর ঘট প্রতিষ্ঠা করে গেছেন, বছরকার দিনে গুছিয়ে নৈবেদ্য দিতে হবে তো। 2 ভাইয়ের ঘরের মাঝখানেই রান্নাঘর। তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে জবা নিরামিষ রান্নাঘরে উঁকি দিল। ভিতরটা কেমন যেন অন্ধকার হয়ে আছে। যত দূরে মনে হচ্ছে উনুনের সামনেটা ফাঁকা। মুড়ি ভাজার বালি ছাকার শব্দও তো পাচ্ছে না। চিন্তায় কোঁচকানো ভ্রু দুটো নিয়েই জবা এগিয়ে চলল রান্নাঘরের দিকে। নির্ঘাত ছোট বউ পাড়া বেড়াতে গেছে। এটা আর একটা বদ অভ্যাস, কাজ ফেলে পাড়া বেড়ানো। আজ ঠাকুরপোকে বলে এর পায়ে বেরি পড়াতেই হবে। জবা বেশ জোরে জোরে পা ফেলেই নিরামিষ রান্নাঘরের দরজা এসে দাঁড়ালো। যা ভেবেছিল ঠিক তাই, ছোট বউ এখানে নেই। এদিকে মুড়ি ভাজার চাল ছড়িয়ে রয়েছে সারা ঘর জুড়ে। কিছু মুড়ি ভাজা হয়েছিল, খুলে রাখায় তা দুপুরের দমকা হাওয়ায় ছড়িয়ে পড়ছে এদিক ওদিক। ধিক ধিক করে জ্বলছে উনুনটা, তাতে বালি সমেত পাত্র বসানো, যেন এক্ষুনি কেউ উঠে গেছে জায়গা ছেড়ে। সব ফেলে থুয়ে গেল কোথায় মেয়েটা? আমায় খুঁজছো বর্দি? পিছন থেকে কৃষ্ণার গলা পেয়ে চমকে উঠল জবা। শুকনো কাপড়গুলো হাত থেকে পড়ে গেল।
কৃষ্ণা মুখের হাসিটা ধরে রেখে রান্নাঘরে ঢুকে এসে বলল, আমি তো দোরের কাছেই ছিলাম। একভাবে আগুনের তাতে বসে থেকে মুখ চোখ জ্বালা জ্বালা করছিল দেখে একটু জল দিতে গেছিলাম। তুমি হন হন করে এদিকে আসছো দেখে ভাবলাম। দৌড়ের কাছে ছিলে? কই দেখলাম না তো। জবা অবিশ্বাসী দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে ছোট জায়ের দিকে। কৃষ্ণা হি হি করে হেসে উঠল। ওর এই বেখাপ্পা হাসিটা দেখে জবার মনটা কেমন যেন দমে গেল। ওখানে আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হলো না ওর। একটা শুকনো হাওয়া উঠোনের ঠিক মাঝখান দিয়ে পাক খেয়ে জবাকে ছুঁয়ে বেরিয়ে গেল। ঘরে একবার ছেলেটা কেঁদে উঠল মনে হলো। জবা কাপড়গুলো বুকে আঁকড়ে বলল, ছেলেটা মনে হয় উঠে গেল। আমি ঘরে যাই। হ্যাঁ দিদি, তাই যাও। আমি সব মুড়ি ভিজে রাখবো, তোমার আর এদিকে আসার দরকার নেই। জবা তাকালো কৃষ্ণার দিকে। ও এখনো হাসছে। মেয়েটা হাসলে ওর মুখটা কেমন যেন অসম্ভব রকমের বড় হয়ে যায়। ওর হাসি দেখলে কেমন একটা অস্বস্তি হয় মনে, নাকি সবকিছু স্বাভাবিকই আছে। শুধু শুধু ভুল ভাবছে জবা। একটু দ্রুত পায়েই ঘরে ফিরে এলো, কিন্তু ছেলে তো নিঃশব্দে ঘুমোচ্ছে। বৈকুণ্ঠ ঘুম থেকে উঠে বিছানায় বসে হাই তুলছিল। জবা ছেলের কাছে এসে স্বামীকে জিজ্ঞেস করল, পলু উঠে পড়েছিল? কই না তো। না, আমি স্পষ্ট শুনলাম ছেলে কাঁদছে। তুমি ঘুমোচ্ছিলে, শুনতে পাওনি। কি আশ্চর্য! আমি 10 মিনিট আগে উঠে বসে আছি। তুমি নিশ্চয়ই এর আগে শোনোনি। ছেলে ওঠেনি। জবা চুপ করে যায়। ছেলে ওঠেনি, কিন্তু ও যেন স্পষ্ট কান্না শুনেছে। এমনকি ছোট বউ তো বলল যে ছেলে কাঁদছে। ছোট বউ গায়ে কাঁটা দিয়ে উঠল জবার। জবা ছেলের গায়ে হাত বুলিয়ে বৈকুণ্ঠর পাশটিতে বসে বলল, আমার একটা কথা আছে, তোমায় রাখতেই হবে, না করতে পারবে না কিন্তু। ঘুম থেকে উঠে গোপাল দেখল চারপাশটা কেমন আধার হয়ে এসেছে। দুপুরে বিছানায় গা এলাতেই সন্ধে হয়ে এলো নাকি? দাদা কি তবে একাই মাঠে চলে গেল? কথাটা মনে আসতেই গোপালের খুব লজ্জা করল। ছি ছি, জোয়ান পুরুষ মানুষ সে। দুপুরবেলা ঘরে মেয়ে মানুষের মতো ঘুমাচ্ছে, আর বড়দা মাঠে খাটছে। যাওয়ার আগে তাকে একবার ডাকতে পারত। অবশ্য বিয়ে করার পর দাদা তার সাথে একটু দূরত্ব রেখেই কথা বলে। আগের মতো হুটহাট করে এই ঘরে ঢুকে পড়ে না। কিন্তু দাদা না ডাকুক, কৃষ্ণা তো ডাকতে পারত। সেই বা কোথায় গেল? বউয়ের খোঁজে চৌকি থেকে নেমে আসে গোপাল। ঠিক তখনই কৃষ্ণা ঘরে ঢুকে আসে, মুখে চওড়া হাসি। ঘুম হয়ে গেল? কোথায় যাচ্ছ? বউয়ের মুখে হাসিটা দেখে গোপালের হঠাৎ মাথা গরম হয়ে গেল। ঝাঁঝিয়ে উঠে বলল, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, দাদা মাঠে চলে গেল, আমায় ঘুম থেকে ডাকলে না কেন? কৃষ্ণা মুখে আঁচল চাপা দিয়ে হেসে বলল, কই সন্ধ্যা হয়েছে? ওই তো খটখট করছে রোদ্দুর। বাইরে তাকিয়ে গোপাল দেখল বউ মিথ্যা বলেনি। সত্যি বাইরে রোদের তাতে চোখ ঝলসে যাচ্ছে, কিন্তু একটু আগেও স্পষ্ট দেখল। এমনকি দল বেঁধে ঘরে ফেরা পাখির ঝাঁকও দেখেছিল। এতখানি ভুল দেখবে? নাকি ভাত ঘুমটা বেশি গভীর হয়ে গিয়েছিল? আজকাল গোপালের দিনের বেলাতে বড় ক্লান্ত লাগে, থেকে থেকে ঘুম পায়। আগে কিন্তু এরকম ছিল না। কই, একটু আগেই তো দেরি হয়ে যাচ্ছে বলে চিৎকার করছিলে, এখন বসে আছো যে বড়? গোপাল অন্যমনস্কভাবে বলল, হ্যাঁ, যাই। দাদা উঠে পড়েছে?
কৃষ্ণা খিলখিল করে হেসে বলল, আমি একবার উঁকি দিয়েছিলাম, দেখলাম তোমার দাদার বৌদি সোহাগ করছে। বউয়ের হাসি দেখে গোপালের বিরক্ত লাগলো। সব কথায় এত হাসি পায় কেন ওর? আর কি বিরক্তকর হাসি! শুনলে একটা হিলহিলে সাপের মতো অস্বস্তি সারা শরীরে পাক দিয়ে ওঠে। ঠোঁট দুটো চওড়া হয়ে কান ছুঁয়ে যায়। আক্ষরিক অর্থে কান এঁটো করা একটা হাসি। কৃষ্ণা এবার এগিয়ে আসে গোপালের দিকে। ওর উন্মুক্ত বুকে একটা হাত রেখে গাঢ় স্বরে জিজ্ঞেস করলো, তুমি কেন আমায় অমন করে সোহাগ করো না গো? তোমার কি আমার পছন্দ হয়নি? কৃষ্ণার প্রগল্ভতায় গোপাল বিরক্ত হয়ে হাত সরিয়ে দিয়ে বলল, আহ, করো কি? দরজা খোলা রয়েছে তো। বলেই এক লাফ দিয়ে চৌকি থেকে নেমে হন হন করে হেঁটে ক্ষেতের দিকে চলে গেল। ঘরের মধ্যে থেকে কৃষ্ণার খিলখিলে হাসি যেন তার কানে শীষের মতো প্রবেশ করতে লাগলো। বাড়ির চৌহদ্দি পেরোতেই গোপালের চলার গতি ধীর হয়ে এলো। হ্যাঁ, এই কথা ঠিক যে কৃষ্ণার সাথে তার বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি। হাই স্কুলের বন্ধু প্রবীণের বিয়েতে সে আরো কয়েকজন বন্ধুর সাথে বরযাত্রী গিয়েছিল, কিন্তু রাস্তা থেকে প্রবীণের শরীর খারাপ হতে থাকে। ছোট থেকেই তার হাঁপের টান ছিল। তারপর সে ছিল আলালের ঘরে দুলাল। কখনোই সে শরীরকে কষ্ট দেয়নি। এমনকি ছোটবেলায় গোপাল দেখেছে মাস্টার মশাইরাও তাকে কম কম করে পড়া দিতেন। কিন্তু বিয়ের দিনে হাজারটা নিয়ম আর অত দূরের রাস্তা পাড়ি দিয়ে বিয়ে করতে যাওয়ার ধকল তার সুখী শরীরে নিতে পারেনি। বিয়ে বাড়িতে পৌঁছানোর পরেই তার প্রচন্ড হাঁপের টান শুরু হয়। প্রবীণের নবীন বয়সেই অকাল মৃত্যু হয়। বিয়ে বাড়িতে কৃষ্ণার পোড়া কপাল নিয়ে কান্নাকাটি করার লোকের অভাব হয়নি। এমনকি তাকে রাক্ষসী বলার মানুষও সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু সেসব পেরিয়ে কিভাবে যেন গোপালের সাথে বিয়েটা হয়ে যায়। কন্যাদায়গ্রস্ত পিতার আশীর্বাদ তার মাথায় ঝরে পড়ে। ফলে অপয়া স্বামী খেগো মেয়ের বিয়ের ফল যে তার উপর ইতিমধ্যেই বর্ষিত হতে শুরু করেছে, তেমন সাবধানবাণীও তার কানে প্রবেশ করে। কিন্তু এইসব কিছু নিয়ে গোপাল তখন ভাবছিল না। তার চিন্তা ছিল এইভাবে সকলের অনুরোধে একটা মেয়েকে বিয়ে করে যে এই হঠকারী সিদ্ধান্ত নিল, তাতে দাদা বৌদি কি বলবে। দাদা খুশি হলেও বৌদির মেনে নিতে সময় লেগেছিল। কৃষ্ণার বাবা অবশ্য মেয়ে জামাইকে যৌতুক দিতে কোনো কার্পণ্য করেনি। দোষের মধ্যে শুধু মেয়ে জামাইকে গিট খোলায় ডাকেনি। এটাই বৌদির মনে খুঁতখুত করছে। তবে মেয়ে বিদায়ের সময় কৃষ্ণার বাবা তার দুহাত দুটো ধরে বলেছিলেন, আমার মেয়েটা একটু ছেলে মানুষ, খেপি, ক্ষমা ঘেন্না করে মানিয়ে নিও। কিন্তু আজকের কৃষ্ণার ব্যবহার কোনোভাবেই ছেলে মানুষই পর্যায়ে পড়ে না। কিরে, এত দেরি হলো কেন খেতে আসতে? ঘুমিয়ে পড়েছিলি নাকি? দাদার কথায় ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসে গোপাল। তাকিয়ে দেখে দুপুরের রোদ মরে এসেছে। বিকেল শেষ হতেও আর বেশি বাকি নেই। কিন্তু তা কি করে হয়? ঘর থেকে যখন বেরোলো তখন তো দিব্যি রোদ ছিল। খেতে আসতে আসতে এত বেলা হয়ে গেল। এতক্ষণ সময় লাগলো এইটুকু পথ পেরোতে। হাঁ করে দাঁড়িয়ে না থেকে কাজে হাত লাগা। এইরকম চলতে থাকলে বছর গড়িয়ে যাবে, ফসল আর ঘরে উঠবে না। দাদার বকায় লজ্জা পেয়ে গোপাল কাজে হাত লাগায়, কিন্তু প্রশ্নগুলো তার মাথা থেকে কিছুতেই যায় না। ওদিকে ভাইকে বকা দিয়ে বৈকুণ্ঠেরও মনটা খচখচ করতে থাকে। আহারে, নতুন বিয়ে হয়েছে সবে, এখন তো ঘরে মন পড়ে থাকবেই। তার নিজেরও তো এমন সময় এই দশাই হয়েছিল।
হাত চালাতে চালাতে বৈকুণ্ঠ জিজ্ঞেস করলো, বলছি হ্যাঁ রে, তো শ্বশুরের নামটা যেন কি বেশ? গোপালের হাত থেমে যায়। শ্বশুরের নাম? শ্বশুরের নাম তো সে জানে না। ওই মুহূর্তে শ্বশুরের নাম জানার কথা তো তার মাথায় আসেনি। তবে বিয়ের আসরে দু একজন তাকে ভূপতি বলে ডাকছিল। ভূপতিনাথ নাকি ভূপতি চন্দ্র নাকি ভূপতি নারায়ণ, সেটা গোপালের মনে নেই। ভাইয়ের উত্তর শুনে বৈকুণ্ঠ বলল, তাহলে পদবী? পদবী নিশ্চয় জানিস? পদবী? না, পদবীও সে জানে না। এমনকি কি জাত সেটাও অজানা। শুধু জাত নয়, ধর্ম, পেশা, বাড়িতে কজন আছে কিছুই জানে না গোপাল। ভাইয়ের অভিজ্ঞতায় স্তম্ভিত বৈকুণ্ঠ হাতের কাজ ফেলে জিজ্ঞেস করল, সে কি রে, কিছুই না জেনে শুধু কটার লোকের উপরও দে এত বড় একটা ঢেঁকি গিলে ফেললি? মাথা নিচু করে গোপাল। ওই সময় এসব কিছুই মাথায় আসেনি দাদা। আমি আজকেই তোমার বৌমাকে সব জিজ্ঞেস করব। কিন্তু তুমি হঠাৎ এতদিন পরে এসব জানতে চাইছো কেন? আরে দুদিন পরে পুজো, নতুন কুটুমের বাড়ি তত্ত্ব নিয়ে যেতে হবে না? তারা তো বিয়ে দিয়ে যেন ঘাট থেকে বোঝা নামিয়েছে, বিয়ের পরের আচারগুলো অবধি মানেনি। কিন্তু আমাদের তো কুটুম্বি করতে হবে। তোর বৌদি খুব রাগ করছিল। বৌদির রাগ করাটা স্বাভাবিক, তাই গোপাল এই অভিযোগে চুপ করে রইল। কিন্তু মনে মনে স্থির করে নিল, বাড়ি ফিরে কৃষ্ণার কাছ থেকে সব জেনে নেবে আজ। তুলসী তলায় সন্ধেবাতি দিয়ে জবা কুলোয় করে চালের কাঁকড় বাঁচতে বসেছিল। ছোট বউয়ের পুজো আর্চায় একেবারে মন নেই। দু একবার বলে দেখেছে জবা, কিন্তু সে একেবারে অনাসৃষ্টি কাণ্ড করে রাখে। কখনো খাওয়া কাপড়ে ঠাকুর ঘরে ঢুকে পড়তে যায়, কখনো বাসি কাপড় না ছেড়েই ঠাকুরের বাসন ছুঁয়ে ফেলে। এই সব দেখে শুনে জবা তাকে ঠাকুর ঘরের কাজ করতে আর ডাকে না। তার শাশুড়ির দু চোখ বোঝার আগে রাধা মাধবের ভার তাকে দিয়ে গিয়েছিল। বেঁচে থাকতে এমন চেয়ে চেয়ে অনাচার দেখতে পারবে না সে। চাল বাছাইয়ের মাঝেই জবার 6 বছরের মেয়ে রাধা ঘর থেকে এসে গায়ে ঠেস দিয়ে দাঁড়ালো। মেয়ের দিকে একবার আর চোখে তাকিয়ে জবা জিজ্ঞেস করল, ভাইয়ের পাশ থেকে উঠে এলি যে? ভাই কি করছে? খেলছে। আচ্ছা মা, ও মা, কি হয়েছে? খিদে পেয়েছে, দুটো মুরগি দাও। মুরগি এখন কোথা থেকে পাবো? সে লক্ষ্মী পুজোর পর পেশাদ খাবি খন। এখন মুরগি খাওয়া যাবে না জেনে রাধার মুখে কালো ছায়া নেমে এলো। তা দেখে জবা মুচকি হাসে। মেয়েটা একেবারে তার মতো হয়েছে। মোয়া মুরগি নাড়ুর প্রতি ভারী লোভ তার। ছেলেবেলায় সে নিজেও এমন নাড়ু মোয়া খাওয়ার বায়না করত। মা না দিলেও ঠাকুমা কোনো লুকোনো কৌটোর থেকে চিনির নাড়ু মুড়ির মোয়া বের করে দিতেন। বলতেন ঠাকুর আসেন শিশুর রূপ ধরে, তাকে দেওয়া ভোগ খেতে, ফিরিয়ে দিলে পাপ হয়। জবাও সেই কথাই মেনে চলে। পুজোর জোগাড়ের সময় আলাদা করে মুরগি, নাড়ু, মোয়া এইসব সরিয়ে রাখে। মেয়ের শুকনো মুখটা দেখে ভারী মায়া হলো। আমার তো হাত জোড়া। যা, কাকিকে গিয়ে বল নিরামিষ হেসেলের ওপরের তাকে রাখা আছে, সে পেরে দেবে। মুহূর্তেই রাধার মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে শিশু সুলভ উত্তেজনায় লাফাতে লাফাতে কাকিমার কাছে চলে গেল। মেয়ে চলে যেতেই জবা চোখ তুলে বাখারের অশক্ত দরজার দিকে আনমনে চেয়ে রইল। সন্ধে হয়েছে অনেকক্ষণ। মাথার উপরে খয়াটে কাটার নখের মতো এক ফালি চাঁদ উঠেছে। তার মরা আলো উঠোনে আলো ছায়ার আলপনা এঁকে দিয়েছে। দুই ভাই এখনো আসছে না কেন? এতক্ষণে তো চলে আসার কথা। জবা কুলো নামিয়ে উঠে দাঁড়ালো। একবার ধুনো দিতে হবে, রাতে তাহলে মশা হয় না। এবছর পুজো দেরিতে, কিন্তু বাতাসে এখনই হিমের পরশ। এই সময় রোগ ভোগ হয় বেশি।
শেষ দুপুর থেকেই মশার জ্বালায় বসা যায় না, কিন্তু বেশ কিছুদিন ধরে জবা লক্ষ্য করেছে বাড়িতে একটাও মশা নেই। ব্যাপারটা সুখের হলেও চিন্তার। এই সময় তো মশার উৎপাত বাড়ে। তাহলে এবছর কি হলো? হঠাৎ একটা কচি কণ্ঠের চিৎকারে জবার চিন্তার জাল ছিঁড়ে গেল। রাধার গলা না? মেয়েটা এমন করে চিৎকার করে উঠল কেন? জবার দাওয়া ছেড়ে উঠোনে নেমে এলো। ঠিক সেই সময় বৈকুণ্ঠ ও গোপাল বাখারের পলকা দৌড় ঠেলে বাড়ি ঢুকছিল। রাধার চিৎকারটা তাদের কানেও গেছে। একটু পরেই রাধা চিৎকার করে কাঁদতে কাঁদতে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে গোপাল ও কৃষ্ণার ঘর ছেড়ে বেরিয়ে এলো। সামনে পেছনে কি আছে না আছে দেখেই ছুটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ল। ডান পায়ের বুড়ো আঙুল কেটে গিয়ে গল গল করে রক্ত বেরোতে লাগলো, কিন্তু সেই ব্যথা টেরই পাচ্ছে না রাধা। ওই অবস্থাতেই উঠে আবার দৌড়াতে চায়, পালিয়ে যেতে চায় ওই জায়গা ছেড়ে। তার মুখে ভয়, আতঙ্ক, আশঙ্কা চোখের জলের সাথে মিলেমিশে একাকার হয়ে আছে। জবা মেয়েকে বুকের মধ্যে জাপটে ধরে তার মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করতেই সে ধীরে ধীরে নেতিয়ে পড়ল। জ্ঞান যখন ফিরল তখন গভীর রাত। চোখ খুলে হ্যারিকেন লণ্ঠনের আলোয় প্রথমে কিছু ঠাউর করতে পারল না সে। সন্ধেবেলা সেই বিভীষিকাময় স্মৃতি উঁকি দিতেই সে আবার অস্ফুটে চিৎকার করে উঠল। রাধার ওইটুকু শব্দই জবার তন্দ্রাহরণ করার জন্য যথেষ্ট ছিল। সে চৌকির উপরে মাথা দিয়ে মেঝেতে শুয়ে ঝিমোচ্ছিল। মেয়ের সাড়া পেয়ে উঠে বসল। বৈকুণ্ঠ বেড়ায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল সারাদিনের ক্লান্তির পর। কৃষ্ণা এতক্ষণ জেগে থেকে থেকে বড় বড় হাই তুলতে জবা তাকে ঘরে পাঠিয়ে দেয়, কিন্তু গোপাল এখানেই বসেছিল। জবা মেয়ের মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করলো, রাধা, মা আমার, কি হয়েছিল মা তোর? কি দেখে অমন ভয় পেলি মা? বৈকুণ্ঠ হ্যারিকেনের আলোটা উস্কে দিয়ে এগিয়ে এলো। রাধা লাফিয়ে উঠে মাকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে লাগলো। তার কান্নার শব্দে জেগে উঠল গোপাল। উদ্বিগ্ন মুখে বারবার জিজ্ঞেস করলো, কি হয়েছে বল রাধা, কি দেখে কাঁদছিলি তুই? ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে রাধা অস্ফুটে বলল, কাকে কাকে ভয় দেখালো। কেমন লাল লাল বড় বড় চোখ, সাদা মনিটা যেন বেরিয়ে আসছে। মুখটা হা করলো, কত বড় হা। ঠোঁট দুটো যেন কান অব্দি বড় হয়ে গেল। মুখের ভিতর কত পোকা, কত পোকা কিলবিল করছে। কি বিশ্রী পচা গন্ধ। জবা মেয়েকে বুক থেকে সরিয়ে নিয়ে তার চোখের দিকে চেয়ে জিজ্ঞেস করলো, এইসব কি বলছিস তুই? ছোট বউ তোকে ভয় দেখিয়েছে? জবার গলায় অবিশ্বাসী সুর। কৃষ্ণা ছন্ন ছাড়া খামখেয়ালি যেমনই হোক না কেন তার ছেলে মেয়ে দুটোকে বড় ভালোবাসে। খামোখা সে রাধাকে ভয় দেখাতে যাবে কেন? গোপালও কিছু বুঝতে না পেরে স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে। বৈকুণ্ঠ মেয়ের কথায় ফুৎকারে উড়িয়ে দিয়ে বলল, ওর পেট গরম হয়েছে, তাই কি দেখতে কি দেখে ফেলেছে। কাল হালকা খাবার দিও আর মাথার তালুতে তেল জল দাও। কিন্তু রাধা এই অবিশ্বাস মানতে পারে না। অভিমানী সুরে বলল, তুমি আমার কথা বিশ্বাস করছো না বাবা? আমি ভুল দেখিনি, চাঁদের আলোয় স্পষ্ট দেখেছি। আমি গিয়ে কাকি কাকি ডাকতে ডাকতে ঘরে ঢুকলাম। আমি বললাম, একটু মুরকি দাও না, কাকা কখন আসবে গো? কাকি তখন মুখ ফিরিয়ে বলল, খাবার খাচ্ছিস খা, আবার কাকার খোঁজ কেন? তোর কাকা আর আসবে না, ওর তো এখানে তোদের সাথে থাকার কথা নয়। বুঝিস না কিছু না? এসব বলতে বলতেই কাকি আমার দিকে তেড়ে আসে। আমি ভয়ে
রাধা ভয়ে মুখ ঢাকে। জবা আবার ওকে বুকে জড়িয়ে ধরে। গোপাল এবার তড়াক করে উঠে দাঁড়িয়ে ক্রুদ্ধ স্বরে বলল, আমি আমি এক্ষুনি ঘরে গিয়ে ছোট বউকে হিড় হিড় করে টানতে টানতে এখানে নিয়ে আসছি। সকলের সামনে এসেই সে বলুক, এই এক রত্তি মেয়েটার সাথে এমন মস্করা করার স্বাদ তার জাগলো কেন? কিন্তু গোপালের যাওয়া হলো না। রাধা তার হাত আঁকড়ে ধরে বলল, এখন ওই ঘরে যেও না কাকাই, কাকি এখন ঘরে একা নেই। কি সব ভুলভাল কথা বলছিস? কাকি ঘরে একা নেই তো আর কে আছে থাকার জন্য? বেশি ঠান দিদিদের মতো কথা বলিস না। আর আর কে আছে জানি না, তাকে দেখা যায় না, কিন্তু খুব ঝগড়া করে। একটা একটা মেয়ে চলে যেতে বলে। বাড়িতে যখন কেউ থাকে না, কাকি ওর সাথে কথা বলে। আমি দরজা দিয়ে উকি দিয়ে দেখেছি, কাকি ঘরে একা, কিন্তু কার সাথে যেন ঝগড়া করে। গোপাল ধপ করে মেঝেতে বসে পড়ল। কৃষ্ণার ব্যবহার তার কাছে সন্দেহজনক ছিল ঠিকই, কিন্তু তার যে মাথার দোষ আছে এমন সম্ভাবনার কথা তার মাথাতেও আসেনি। তাই হয়তো মেয়েকে বিদায় করতে তার বাপ মা তার খোঁজ নেয় না। যদি শ্বশুর বাড়ির লোকের কাছে তার এই অসঙ্গতির কথা ধরা পড়ে যায় আর পাছে তার মেয়েকে ফিরিয়ে দিয়ে যেতে চায়, সেই ভয়ে তার আর যোগাযোগটুকু রাখে না। গোপাল হতভম্ব দৃষ্টিতে একবার দাদা আর একবার বৌদির দিকে চাইল। বৈকুণ্ঠ তাকে জিজ্ঞেস করল, আমি যে তোকে বৌমার থেকে তার বাপের নাম, তার বাড়ির ঠিকানা সব জানতে বলেছিলাম, তা জেনেছিস? গোপাল দুদিকে মাথা নেড়ে নেতিবাচক সুরে বলল, না, আজ জিজ্ঞেস করব ভেবেছিলাম, কিন্তু বাড়ি ফেরার পর রাধাকে নিয়ে যা হলো তাতে। শোনো ঠাকুরপো, আমি তোমাকে একটা কথা বলি। ছোট বউকে এইসব জিজ্ঞেস করে আর কাজ নেই। হেসেলে তাকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম এসব কথা, শুনে সে কেঁদে কেটে এমন অস্থির হলো যে শুনলে মনে হবে আমি তাকে বাপের বাড়ি যাওয়ার কথা জানতে চাওয়ার বদলে দুঘা পিঠে বসিয়ে দিয়েছি। তাই কাল বরং তোমার বন্ধুর বাড়ির থেকে তার বাপের নাম আর তার বাড়ির হদিশ জেনে এসে তোমার দাদাকে দাও। তোমার দাদা যাক সেখানে খোঁজ খবর নিতে, আর আমি বরং কাল রাধার নামে মন্দিরে পুজো দিয়ে আসব। ছোটকে এসব কিছু বলার দরকার নেই। বেশ, তাই হবে বৌঠান। কেমন লাগছে আমাদের আজকের গল্প? এমনই সুন্দর সুন্দর গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন সংকেত অডিও স্টোরিজ। চলুন তাহলে শোনা যাক গল্পের পরবর্তী অংশ। সকাল থেকেই আকাশ কালো করে এসেছে। সনসন করে ঠান্ডা জোলো হাওয়া দিচ্ছে সকাল থেকে। গোপালের শরীরটা সকাল থেকেই আজ ম্যাচ ম্যাচ করছে। আজ তাই আর খেতে যায়নি সে। অবশ্য মাঠে এখন আর তেমন কোনো কাজ নেই। ফসল তোলার সময় হয়েই এলো প্রায়। বেলার দিকে গিয়ে একবার দেখে এলেই হলো। আঁধার থাকতেই ভাসুর ঠাকুর আজ কোথায় বেরোলো গো? ঝড়ের মতো ঘরে ঢুকে প্রশ্ন করল কৃষ্ণা। গোপাল মাথায় হাত বোলাতে বোলাতে আর চোখে একবার তার দিকে তাকিয়ে বলল, আমি জানি না, গঞ্জে গেছে হয়তো কোনো কাজে। কৃষ্ণা এবার ঘরে ঢুকে এলো। এক পা করে গোপালের কাছে এসে বলল, আর দিদি ভাই ছেলে মেয়ে নিয়ে কোথায় গেল? তা আমি কেমন করে জানবো? আমার চোখের সামনে দিয়ে গেল নাকি তারা? তুমি শুধলে না কেন? শুধলাম তো, বললো একটু আসছি, তুই ঘরের খেয়াল রাখিস। আচ্ছা, তোমার কি হয়েছে? অবেলায় শুয়ে আছো যে, শরীর খারাপ নাকি? কথা বলতে বলতে কৃষ্ণা এসে তার হাতটা গোপালের কপালে দেয়। তার স্পর্শে গোপালের সারা শরীর আমূল কেঁপে ওঠে। কি গরম কৃষ্ণার হাতটা, যেন জ্বলন্ত একখণ্ড কয়লা তার শরীরে স্পর্শ করে আছে। কোনো মানুষের হাত এত গরম হয়? গোপাল উঠে বসে কৃষ্ণার হাত সরিয়ে দিয়ে বলল, এত এত গরম কেন তোমার হাত? যেন পুড়িয়ে দিচ্ছে সারা শরীর।
কৃষ্ণা উঠে যেতে চায় ওখান থেকে। গোপাল ওর আঁচল চেপে ধরে বলল, একা ঘরে থাকলে তুমি কার সাথে কথা বলো, ঝগড়া করো? কে আসে তোমার ঘরে? গোপালের এই প্রশ্নে কৃষ্ণার নরম দৃষ্টি কেমন যেন বদলে যায়। চোখ দুটো একবার জ্বলে উঠেই নিভে গেল। ঠান্ডা স্বরে সে জিজ্ঞেস করল, এসব কথা তোমায় কে বলেছে? ওই রাধা তো? আসুক আজ, দেখাচ্ছে ওকে মজা। আমার সংসারে নজর দিচ্ছে, এইটুকু বয়সে এত। এসব এসব কি বলছো তুমি? একটা ছোট মেয়ে সম্পর্কে এসব কথা বলতে তোমার লজ্জা করে না? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। মুহূর্তেই কৃষ্ণার রূপ পাল্টে গেল। মাটিতে বসে মাথায় করাঘাত করে নাকি সুরে কাঁদতে কাঁদতে বলল, তুমি তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ। গোপাল কানে হাত দিল। উফ, কি অসহ্যই কান্না! নাকি সুরে একভাবে বিনিয়ে বিনিয়ে কৃষ্ণা কেঁদে যেতে লাগলো। আর ওর সাথে সুরে সুর মিলিয়ে যেন ঘরের বাতাসেও তরঙ্গ উঠল। সেই কান্নার সুর ঘর ছাড়িয়ে বাইরেও বিস্তারিত হলো। গোপাল কানে হাত দিয়ে এক ছুটে ঘরের বাইরে বেরিয়ে গেল। সে বেরিয়ে যেতেই কৃষ্ণার কান্না থেমে গেল মুহূর্তে। বদলে তার মুখে ফুটে উঠল এক চিলতে হাসি। ক্রমে সেই হাসি ছড়িয়ে পড়ল গোটা মুখে। খিলখিলে হাসির শব্দে ভরে গেল গোটা ঘর। বাইরে আকাশের বুক চিরে সশব্দে একটা বাজ পড়ল। বড় বড় ফোঁটা আছড়ে পড়ল টিনের চালে। কৃষ্ণা খিলখিল করে সামনে পেছনে দুলে দুলে হাসতে লাগলো। বৃষ্টির তোড়ে হাসির শব্দ মিশে গেল। বিড়বিড় করে সে বলতে লাগলো, কোথায় যাবে আমায় ছেড়ে? কোথায় পালাবে? সংসার সংসার করবে না আমার সাথে? আমার কত সাথে সংসার, সেসব ফেলে আমি তোমায় যেতে দেবো ভেবেছ? না 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 না, কখনো না, কোনোদিন না। কৃষ্ণার খোঁপা খুলে চুল কোমর ছুঁয়ে মেঝেতে লুটিয়ে পড়েছে। দুলে দুলে হাসতে হাসতে একসময় তার চোখ গেল খাটের নিচে। কৃষ্ণা মাথাটা নামিয়ে আনলো মেঝের সমান্তরালে। তারপর খাটের নিচে উঁকি দিয়ে চাপা স্বরে বলল, তোমরা আবার এসেছো? কি চাও আবার? শান্তিতে থাকতে দেবে না আমায়? আমার সুখ সহ্য হচ্ছে না তোমাদের? চলে যাও, চলে যাও, যাও বলছি, যাও। অদৃশ্য কাউকে হাত নাড়িয়ে তাড়াতে লাগলো কৃষ্ণা। দরজার কাছে দাঁড়িয়ে সেই দৃশ্যই বিস্ফারিত চোখে চেয়ে চেয়ে দেখল গোপাল। গোপাল ধীরে ধীরে খাটের নিচে তাকাতেই এতদিনের অদৃশ্য সত্তাগুলো এবার তার দৃষ্টিতে অস্পষ্ট অবয়ব হয়ে ধরা দিতে লাগলো। তাদের বিভৎস বিভীষিকাময় রূপ দেখে মেরুদণ্ড দিয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল গোপালের। বাড়ি থেকে ছেলে মেয়ে দুটোকে নিয়ে বেরোনোর প্রায় সাথে সাথেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল। সাথে ঝোড়ো হাওয়া আর বাজের আর্তনাদ। ছেলে মেয়েকে বৃষ্টির হাত থেকে বাঁচাতে এক প্রতিবেশীর বাড়ির দাওয়ায় উঠে এসেছিল জবা। বৃষ্টি হাওয়া তবু ঠিক আছে, কিন্তু এমন আকাশ ফালা ফালা করে বাজের শব্দ যে মনে ভয়ের সৃষ্টি করে। প্রতিবেশী তাকে ঠান্ডা হাওয়া থেকে বাঁচাতে ঘরে গিয়ে বসার পরামর্শ দিয়েছে। জবা ভেতরে নিরাপদ আশ্রয়ে গিয়েও ছেলে মেয়ের বুক আঁকড়ে বসেছিল। বৃষ্টি যদিও বেশিক্ষণ হয়নি, আধ ঘন্টা চলার পরে থেমে গিয়ে আবার ঝকঝকে রোদ্দুর উঠে পড়েছে। তবে মন্দিরে যাওয়ার রাস্তাটা কাঁচা, তাতে কাদা হয়ে প্যাচ প্যাচ করছে। জবা ছেলেকে কোলে নিয়ে মেয়ের হাত শক্ত করে ধরে মন্দিরে এলো। মন্দিরে সেবায়েত ভরচাঁদ ঠাকুর বিয়ে থা করেননি।
মন্দিরের পাশেই একটা ছোট্ট কুঁড়েতে এক অনাথা ভাইজিকে নিয়ে থাকতেন। বছর দুয়েক আগে তারও বিয়ে হয়ে যায়। এখন তিনি একাই। গ্রামের সকল মানুষই তার আপনজন। পুজো আর্চা ছাড়াও কুষ্টি বিচার করেন, জন্মপত্র তৈরি করতে পারেন তিনি। তাই যে কোনো শুভ কাজের আগে সকলেই একবার তার সাথে পরামর্শ নেন। জবা এবং বৈকুণ্ঠকেও তিনি খুব স্নেহ করেন, কিন্তু আজ জবার সাথে রাধা ও পলুকে দেখে তার মুখে অন্যান্য দিনের মতো হাসি ছড়িয়ে পড়ল না, বরং দুশ্চিন্তার একটা কালো মেঘে ঢেকে গেল তার মুখ। জবা এসে তাকে প্রণাম করলে তিনি অন্যান্য দিনের মতো তাদের আশীর্বাদ করতে পারলেন না মন খুলে। হাতটা একবার শুধু উঠিয়েই নামিয়ে রাখলেন। তার এই স্বভাব বিরুদ্ধ আচরণ সবার চোখ এড়াল না। চিন্তিত মুখে জিজ্ঞেস করল, জ্যাঠামশাই, আপনার কি শরীর গতিক ভালো নেই? মুখটা এরকম লাগছে কেন? কিন্তু ভট্টাচার্য ঠাকুর তার কোনো কথার উত্তর দিলেন না। তিনি এক দৃষ্টিতে মন্দিরের বাইরের দিকে তাকিয়ে রইলেন। তার দৃষ্টিপথ অনুসরণ করে জবাও বাইরের দিকে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না সে। ভট্টাচার্য মশাইয়ের ব্যবহারে বিস্মিত হয়ে সে জিজ্ঞেস করল, ওদিকে কি দেখছেন জেঠু? ওদিকে তো কেউ নেই। ভট্টাচার্য ঠাকুর এবার ধীরে ধীরে চোখ ফেরালেন। কম্পিত স্বরে বললেন, কেউ তোমাদের পিছন পিছন এই অব্দি এসেছিল, এখন নেই, কিন্তু এসেছিল। এ তুমি কাদের সাথে নিয়ে ঘুরছো মা? জবা একবার রাধা আর একবার পলুর দিকে চেয়ে বলল, আমার সাথে তো শুধু ওরা দুজন রয়েছে, আর কে থাকবে জেঠু? ভট্টাচার্য ঠাকুর অস্থিরভাবে মাথা নাড়িয়ে বললেন, তুমি কি কিছুই বুঝতে পারছো না? না না না, তুমি বুঝতে পারছো না মা। আছে, ওরা অনেকে আছে, আর ওরা ওকে নিয়ে যেতে এসেছে ওদের কাছে, ওদের জগতে। এসব আপনি কি বলছেন জেঠু? আমি তো কিছুই বুঝতে পারছি না। জবা ভয়ে কেঁদে ফেলল। রাধার পূর্বদিনের ঘটনার কথা মনে পড়তেই তার বুকে জড়িয়ে ধরল তাকে। ভট্টাচার্য মশাই বললেন, কদিন আগেই তোমার দেওরের বিয়ে হলো না? বউ নিয়ে কে কে ফিরেছে এই গ্রামে? শুধু তো ঠাকুরপো আর ছোট বউ ফিরেছিল। আসলে বিয়েটা তো তেমন করে আমাদের জানিয়ে হয়নি। একটা দুর্ঘটনা ঘটার ফলে। হ্যাঁ, আমি সব শুনেছি। তার নতুন বউয়ের বাপের বাড়ি কোথায় যেন বেশ। চায়ের দোকানের লোকটা বৈকুণ্ঠের মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলেন, দেবীপুর? আপনি দেবীপুরে যাবেন? তা কোথা থেকে আসা হচ্ছে দাদা? বাস থেকে নেমে উল্টো দিকের বটগাছের নিচে একটা চায়ের গুমটির দোকান। বৈকুণ্ঠও সেখানে এগিয়ে যায় ভূপতিনাথ মল্লিকের বাড়ির পথ জানার জন্য। গ্রাম থেকে এখানে আসার সময় নারায়ণ চক্রবর্তী তার মৃত ছেলের সম্ভাব্য শ্বশুরবাড়ির এই ঠিকানাটাই দিয়েছিলেন। সাথে বলেছিলেন, দেবীপুর যাওয়ার সহজ পথ হলো রসুলপুর নেমে মাঠের ভেতর দিয়ে আড়াআড়ি ভাবে 2 ক্রোশ পথ পেরোলেই দেবীপুরের সীমানায় ঢুকে পড়া যায়। সেখানে গিয়ে ভূপতি মল্লিকের খোঁজ করলেই লোকে তার বাসা দেখিয়ে দেবে। ঘন্টা 1.5 পথ বাসে আসতে গিয়ে বৈকুণ্ঠর কোমর ধরে গেছিল। তাই ভাবছিল চায়ের দোকান থেকে এক ভাঁড় চা খেয়ে একটু কোমরটা ছাড়িয়ে নেবে, আর ভূপতি মল্লিক সম্পর্কেও 2-1 খোঁজ খবর নেওয়া যাবে। কিন্তু দেবীপুরের নাম শুনে এরা এরকম করে তার দিকে চেয়ে আছে কেন? লোকটার প্রশ্নের উত্তর না দিয়ে বৈকুণ্ঠ পাল্টা প্রশ্ন করল, কেন বলুন তো? দেবীপুরে কোনো সমস্যা হয়েছে নাকি? না মানে সমস্যা কিছু হয়নি, আপনারে দেখি তো নতুন লোক বলে মনে হচ্ছে দাদা, তাই শুধুলাম। তা দেবীপুরে কি কোনো কুটুম বাড়ি আছে নাকি?
হ্যাঁ, মানে ভূপতি মল্লিকের ছোট মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে হয়েছে মাস 2 আগে। পুজোর দিনে তাই কুটুম বাড়িতে তত্ত্ব তালাশ করতে এসেছি। বৈকুণ্ঠের কথা শুনে তারা একে অপরের মুখের দিকে চাইতে লাগলেন। তারপর প্রথম ব্যক্তি বললেন, ইয়া, আপনি কিছু জানেন না দাদা? কিছু শোনেননি? এই আপনারা কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে দাদা, বিয়ের দিন তো আসরে বাসপুরি বর সহ বেশ কিছু লোক মারা যায়। তার মধ্যে ভূপতি মল্লিকা তার বড় জামাই ভগ্নিপতিও ছিল। মেয়েটা তখন ভেতরের ঘরে ছিল, ওখানে তেমন কিছু হয়নি। তবে গ্রামের বেশিরভাগ লোক সেদিন ওখানে উপস্থিত ছিল, তারাও ওখানে মারা যায়। মেয়েটার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। টানা 2-3 দিন বৃষ্টির পর যখন রোদ উঠেছিল, তখন জলে ভিজে মরাগুলো সব ঢোল হয়ে গেছিল। কাউকে তো আর আলাদা করে চেনাই যাচ্ছিল না। বৈকুণ্ঠ নিঃশ্বাস বন্ধ করে শুনছিল। বলল, হ্যাঁ, তারপর? তারপর আর কি দাদা, বৃষ্টি থামার পর মরাগুলোরই একসাথে ফুরিয়ে দেওয়া হয়েছিল। আর গ্রামের বাকি লোকেরা অন্য গায়ে পালিয়ে গেল। একসাথে এতগুলো মানুষ মরলে ও গায়ে কি আর থাকা যায়? আর ভূপতি মল্লিকের মেয়ে, তার কি হলো? এবার চায়ের দোকানের ভেতরে বসে থাকা এক বৃদ্ধ লাঠি হাতে বাইরে বেরিয়ে এলেন। বয়সে ভারে নজ্জ বৃদ্ধের চোখের ঘোলাটে কাঁচের চশমা, পরনে প্রায় ছিন্ন ময়লা ধুতি, খালি গা। তিনি বাইরে এসে বললেন, কৃষ্ণার খোঁজ করতে এসেছ? বৈকুণ্ঠ উপরে নিচে মাথা নাড়ে। বাকি লোকেরা বৃদ্ধকে ধরে একটা কাঠের চৌকির উপরে বসিয়ে দেয়। বৃদ্ধ বললেন, ভারী ভালো মেয়ে ছিল কৃষ্ণা, শান্ত শিষ্ট মিশুকে। তবে ওর আরো একটা গুণ ছিল, ও মরা মানুষ দেখতে পেত। ছোটবেলা থেকেই প্রথমে ওর কথা কেউ বিশ্বাস করত না। ভূপতি অনেক সাধু ওঝা দেখিয়েছিল, ভেবেছিল মেয়ের উপর বুঝি কিছুর ভর আছে, কিন্তু কেউ কিছু ধরতে পারেনি। শেষে কাশীর একজন সাধু জানায় যে এই বিশেষ ক্ষমতার কথা। ভূপতির মেয়ের এই কথা গোপন রাখতে চেয়েছিল, কিন্তু গা ঘরে কি আর সব চাপা থাকে? ক্রমে কৃষ্ণার এই কথা চারিদিকে চাউর হয়ে গেল। গ্রামের সকলে ওদের এড়িয়ে চলতো। কৃষ্ণা একা একা বসে থাকতো, আর থেকে থেকেই ওই দেখ, ওই যে হারান কাকা নিজের ক্ষেতের দিকে গেল, ওই যে মুক্তা কাকি তাদের বাড়ি থেকে মাছ ভাজা চুরি করে এনে জাম গাছে বসে খাচ্ছে বলে চিৎকার করত। কৃষ্ণার বয়সী আমারও এক মেয়ে আছে, সে ছিল তার একমাত্র সখী। কিন্তু বয়স হতে ভালো ঘর থেকে সম্বন্ধ আসায় বিয়েটা দিয়ে দেই। কৃষ্ণা আবার একা হয়ে যায়, আর ওই মরা মানুষ দেখতে পাওয়ার কথা জানার পর থেকে কেউ আর ওকে বিয়ে করতে চায় না। বসে বসে মেয়েটার যখন বয়স বাড়ছিল, তখন বেশ দূর গাঁ থেকে ভালো ঘরে সম্বন্ধ আসে। গাঁয়ের লোক পাছে ভাঙচি দেয়, তাই ভূপতি আমাদের ছেলে সম্পর্কে কিছুই জানায়নি। তবে কৌতূহলী লোক ওই বিয়ের খেতে গিয়েছিল দল বেঁধে। এত দূর বলে বৃদ্ধ থামলেন। ইশারায় তাকে জল দিতে বললেন। জল খেয়ে একটু শান্ত হয়ে আবার বললেন, বর এলো, কিন্তু জন্ম থেকে হেঁপো রোগী। এমন হাঁপের টান উঠল যে সে ব্যাটার প্রাণবায়ু বেরিয়ে গেল। বরযাত্রীদের মধ্যে থেকেই তড়িঘড়ি একজনকে নিয়ে আসা হলো আসরে। এমন পোড়া কপালি কৃষ্ণা আছে, বাজ পড়ে সেখানে এতগুলো লোক মরে গেল। মেয়েটার বড় সংসার করার স্বাদ ছিল,
দিন রাত বলতো শ্বশুর বাড়ি গেলে কেমন করে সকলের যত্ন আত্তি করবে, কেমন করে সকলের মন জয় করবে। কিন্তু বিয়ের আসরেই সে বাজ পড়ে। বৈকুণ্ঠ চিৎকার করে বলল, হাই, এইসব কি সব ভুলভাল বকছেন আপনি? কি সব বলছেন? কৃষ্ণার সাথে আমার ভাইয়ের বিয়ে হয়েছে, তারা আমার বাড়িতে আছে, দিব্যি সংসার করছে। আপনারা সব ভুলভাল। দিনকাল গিয়ে এককালে ঠেকেছে বাপ, ঘাটের দিকে এক পা বাড়িয়েই আছি। তোমায় খামুখা মিছে কথা কইতে যাব কেন বাপু? কৃষ্ণা আমার আর এক মেয়ে, বাজ পড়ে যখন অতগুলো লোক মরল, বিয়ে বাড়ি যখন শ্মশানের মতো নিস্তব্ধ হলো, কৃষ্ণার পরের খোঁজে আমার মেয়ে জামাই ওখানে গিয়েছিল। কৃষ্ণা মানতে পারেনি, ওদের সবাইকে সরিয়ে দিয়ে একা একা গেছিল ওখানে। পরদিন ভোরে আমি এই চাঁদ ওখানে বসে ওদের গরুর গাড়ির পথে এদিকে যেতে দেখেছি বাছা। তাতে কৃষ্ণা আর দারোয়ান ছাড়াও আরো একজন ছিল, একটা ছায়া ছায়া মতো অবয়ব, বর বেশি কপালে চন্দনের ফোঁটা, মাথায় টোপর, কৃষ্ণার মরে যাওয়া বর। জবার মাথা কাজ করছিল না। ভট্টাচার্য ঠাকুর বললেন, তোমরা বাড়িতে এতদিন ধরে একজন মৃত মানুষের সাথে থাকছো, খাচ্ছ, শুচ্ছ, আর সেই মৃত মানুষটাকে নিয়ে যেতে বারবার আসছে তার জগতের লোকেরা। তারা ঘুরছে তাদের চারপাশে, তারা ওকে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু কেউ তাদের বাধা দিচ্ছে বারবার। বাধ্য হয়ে তারা নিজেদের অস্তিত্ব প্রমাণে ভয় দেখাচ্ছে, সংসারে অমঙ্গল আনার চেষ্টা করছে। ভট্টাচার্য ঠাকুর তাকে ছেলে মেয়ে নিয়ে বাড়ি ফিরতে নিষেধ করলেন, কিন্তু বাড়ি ছাড়া আর কোথায় যাবে জবা? তাছাড়া তার স্বামী যে সব কাজের শেষে ওই বাড়িতেই ফিরবে, তাকে ফেলে এই দুই সন্তানকে আর কোন আশ্রয় নিয়ে যাবে সে? কিন্তু বাড়ির কাছে এসেও ভেতরে ঢুকতে পারল না জবা। কোনো একটা অজানা আকর্ষণে তার পা দুটো আটকে গেছে মাটিতেই। গোটা বাড়িটা ঘিরে আছে একটা শক্তিশালী ধুলোর ঝড়, অথচ চারপাশে একটা গাছের পাতাও নড়ছে না। ঝড়ের ওই শব্দ শুনে রাধা সিটিয়ে মায়ের কোলের কাছে এলো। হাওয়া নয়, কার একটা যেন চিৎকারের শব্দ আছড়ে পড়ছে তার কানে। কি হচ্ছে ভেতরে জানার জন্য জবা রাধা আর পলুকে নিরাপদ দূরত্বে রেখে ভেতরে ঢুকতে গেল, কিন্তু এক অদৃশ্য শক্তির তীব্র ধাক্কায় ছিটকে পড়ল সে। ভেতরে তখন ঝড়ের ওই তাণ্ডব দেখে গোপাল এক পা করে পিছিয়ে আসছে, আর তার চোখের সামনে এক এক করে স্পষ্ট হয়ে উঠছে তার একদা চিরপরিচিত জনেরা। মা, বাবা, অকালে মরে যাওয়া দিদি, বিবাহ বাসরে দেখা শ্বশুর মশাই। গোপালের মা দুই হাত বাড়িয়ে ছেলের দিকে এগিয়ে আসতে আসতে বলল, ওই শরীরটা আর কতদিন আঁকড়ে ধরে থাকবি? ওটা তোর থাকার জায়গা নয়। এবার আমাদের কাছে চলে আয়, চলে আয় বাবা, চলে আয়। বাবা জলদ গম্ভীর স্বরে বললেন, যা তোর জায়গা নয় সেটা ধরে থাকা কেন?
এর জন্য তোমার দাদা বৌদির সংসারে অমঙ্গল হচ্ছে। দেহটা ছেড়ে চলে এসো, চলে এসো। না না না, ভুল করছো তোমরা। আমি কেন যাব তোমাদের সাথে? আমি যাব না, আমি যাব না। তোমরা চলে যাও, তোমরা চলে যাও। দিদি এসে তার হাত ধরল। দিদির বয়স 14 বছরই থমকে গিয়েছিল। হায় না রে ভাই, কতদিন আমরা একসাথে খেলিনি। একা দোক্কা খেলবি ভাই? গোপাল এক ঝটকায় হাত সরিয়ে নিতে চাইল, কিন্তু পারল না। দিদির আঙুলগুলো কি শক্ত হয়ে তার হাতের উপর চেপে বসে আছে। সে অসহায় চোখে কৃষ্ণার দিকে তাকালো। কৃষ্ণা কাঁদতে কাঁদতে সকলকে বলছে, ওকে নিয়ে যেও না গো, ওকে ছেড়ে দাও। আমার সংসারটা শেষ হয়ে যাবে, আমার এত স্বাদ আহ্লাদ সব ফুরিয়ে যাবে। গোপাল জোরেও ফিরেছে, আমি এভাবেই ওকে নিয়ে থেকে যাব, আমি এভাবেই। কৃষ্ণার কথা শোনার সুযোগ নেই। মনে পড়ছে, এবার একটু একটু করে মনে পড়ছে গোপালের। মন্ত্র পড়ছিল সে। কেউ একজন বলল কনেকে নিয়ে আসতে। তখনই সশব্দে কোথাও একটা বাজ পড়ল। কানে তালা লেগে গেল যেন। একবার অস্ফুটে মা বলে উঠেছিল গোপাল। তারপর একটা ঝটকা। আর কিছুই মনে নেই। কতক্ষণ পরে কার একটা আকুল ডাকে উঠে বসেছিল। শরীরটা যেন একটা খাঁচা। মনে হচ্ছিল যেন ভুল করে অন্য কারোর ঘরে ঢুকে পড়েছে। তার মধ্যেই কৃষ্ণার সাথে বেরিয়ে এসেছিল। রাতে ঘুম হতো না, মনে হতো কারা যেন ডাকছে। মরে গেছে। আসলে সে মৃত, তাই এত ক্লান্তি, এত বৈরাগ্য। ছাড়তে হবে, ছেড়ে যেতে হবে। এই ঘর, এই বাড়ি, দাদা বৌদি, রাধা, বলু আর কৃষ্ণা, সবাইকে ছেড়ে যেতে হবে। এই দেহ নামক খাঁচাটা ছেড়ে বেরোতে হবে। গোপাল এগিয়ে এসে মায়ের হাত ধরল। চলো মা, যাই। তারপর কৃষ্ণার দিকে তাকিয়ে বলল, আসি তবে কৃষ্ণা। তোমার ভালোবাসার জোরেই হয়তো পারলে পারলে আমাকে ক্ষমা করো, আমায় ক্ষমা করো কৃষ্ণা। তুমি জানো, নদী যত দূরেই বয়ে যাক, তার বুকের জলে চাঁদের ছায়া রয়ে যায়। আমি 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 চলে যাচ্ছি, কিন্তু আমার মন তোমার কাছেই থেকে যাবে। যদি কোনো দিন একলা রাতে বাতাসের শন শন শব্দ শোনো, বুঝবে বুঝবে আমি আমি তোমায় আজও ভালোবাসি, আর আর চিরদিন ভালোবাসবো, চিরদিন ভালোবাসবো। ঝড় থেমে গেছে। বাড়িটাকে ঘিরে রয়েছে রৌদ্র ঝলমলে আলো। পাখিরা উড়ছে আকাশে। বাতাস বইছে শনশন করে। দূরে আস্তে আস্তে মা, বাবা, দিদির সাথে বিলীন হয়ে যাচ্ছে প্রিয় গোপাল। সংকেত অডিও স্টোরিতে এতক্ষণ শুনছিলেন অঙ্কিতা বসুর কলমে গ্রামের নাম শ্যাওলাপুকুর। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সংকেত অডিও স্টোরি। এরপর অন্য একদিন, অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।